মাধ্যমিক 2027-এর পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই একটা ভিডিওতেই আমি তোমাদেরকে ভূগোলের 2, 3, 5 এবং ম্যাপ পয়েন্টিং এর পুরো সাজেশন দিয়ে দেব। তোমরা ভিডিওটাকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই প্রশ্নগুলো বা এই ম্যাপ পয়েন্টিং গুলোর উপর বেস করে নিজেরা ভূগোলের প্রস্তুতি নাও, আমি আশা রাখছি তোমরা ভূগোলে সফল হবেই হবে। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর একদম প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে, আমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিটা কি হবে, আমরা ভূগোলে নাম্বারটা কিভাবে পাবো। এখানে পুরো 100 যদি পেতে চাই তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। তাহলে সেই জায়গায় আমি তোমাদের একদম প্রথমে যে বিষয়টা বলবো, দেখো খুব বেশি পড়লেই যে ভূগোলে প্রচুর নাম্বার উঠবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু মাথা থেকে এটা পুরোপুরিভাবে বার করে দাও। তাহলে ভূগোলে প্রস্তুতি নিতে গেলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমরা কোন প্রশ্নগুলো করবে, তার জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আমাদেরকে 5 নম্বরের কোন প্রশ্নগুলো, 3 বা 2 এর জন্য কোন প্রশ্নগুলো, একইভাবে ম্যাপ পয়েন্টিং এর জন্য আমরা কোনগুলো করব, এটা আমাদের প্রথমে ঠিক করে নিতে হবে। তার ভিত্তিতে আমাদেরকে আস্তে আস্তে করে লেখাগুলো তৈরি করে ছবিগুলো ঠিকঠাক জায়গায় দিয়ে বা এই ওরিয়েন্টেড আরো অন্যান্য স্কেচ যদি থাকে সেগুলোকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিগত বছরে আমাদের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে তার ভিত্তিতে তোমাদের জন্য 2, 3, 5 এবং ম্যাপ পয়েন্টিং এ কোন কোন প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে পুরো নম্বর পেয়ে আসতে পারবে, তার ভিত্তিতেই আমি তোমাদেরকে সাজেশনটা করেছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালো করে প্রস্তুতি নিয়ে যাও, আমি আশা রাখছি তোমরা ভূগোলে পুরো নাম্বার নিয়ে আসবে। চলো তাহলে আমরা ভূগোলের জন্য পরপর 2, 3, 5 এবং ম্যাপ পয়েন্টিং এ কোন কোন প্রশ্নগুলো করব একটু দেখে নেব। দেখো, মাধ্যমিক ভূগোল সাজেশন 2027-এর জন্য আমরা প্রশ্নের মান 2 এর যে প্রশ্নগুলো করব, এখানে বহির্জাত প্রক্রিয়া, এখানে 3-এর দাগে প্রশ্নটা এসে থাকে 3-এর 1-এ। বহির্জাত প্রক্রিয়া থেকে আরোহণ, অবরোহণ, অগ্নিভবন, আবহবিকার, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, পর্যায়ন কি। নদীর কাছ থেকে নদীর অবঘর্ষ, জলচক্র, কিউসেক ও কিউমেক, ষষ্ঠ ঘাতের সূত্র, বদ্বীপ ও প্রকারভেদ, এখানে প্রত্যেকটাই করে রাখবে। পাখির পায়ের মতো বদ্বীপ, এটা 2017 এসেছিল। এরকম ভাবে আমার বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে। প্লাবনভূমি, প্রপাতকূপ, মন্দকূপ, নদী বাঁক, আদর্শ নদী, পলল শঙ্কু, জলবিভাজিকা, নদী অববাহিকা ও ধারণ অববাহিকা। বায়ুর কাজ থেকে এখানে দেখতে পাচ্ছ বারখান, তির্যক বালিয়াড়ি, অপসারণ গর্ত, বাজাদা, ওয়াদি, মরুকরণ রোধের উপায়, লোয়েস, পেডিমেন্ট, শিব বালিয়ারি, ইনসেল বার্জ। এরপরে এখানে হিমবাহের কাছ থেকে আমরা যেগুলো করব, দেখো হিমরেখা, পার্বত্য আর হিমবাহ মানে উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, হিমশৈল, ক্রেভাস, আগামুখ, বার্কসুন, প্যাটার্ন স্টার হ্রদ, উৎপাটন প্রক্রিয়া, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ, বহির্বিধৌত সমভূমি। এরপরে বায়ুমণ্ডল পাঠ থেকে আমরা যে প্রশ্নগুলো করব, অ্যারোসল, ট্রোপোপজ, ওজোন গহ্বর, ওজোন স্তর, ডপসন, আপেক্ষিক আর্দ্রতা, ইনসোলেশন, কার্যকরী সৌর বিকিরণ, অ্যালবেডো, শিশিরাঙ্ক, বিশ্ব উষ্ণায়ন, তাপ বিষুবরেখা, এলনিনো, লা নিনা, অশ্ব অক্ষাংশ, অ্যানাবেটিক বায়ু, জেট বায়ু, সমষ্ণ রেখা, সমপেশ রেখা, বৈপরীত্য উষ্ণতা, চিনুক, ফন, লু, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাতের চক্ষু, সমুদ্র তরঙ্গ, সিজিগি, অ্যাপোজি জোয়ার, পেরিজি জোয়ার, শৈবাল সাগর, সমুদ্র স্রোত, বানডাকা, হিমপ্রাচীর, জায়র, ভরাকোটাল, মরাকোটাল। এরপরে বর্জ্য ব্যবস্থাপনা পাঠ থেকে আমরা যে প্রশ্নগুলো করব, দেখো জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য, কঠিন বর্জ্য, বিষাক্ত বর্জ্য, বর্জ্যের পৃথকীকরণ, পৌরসভার বর্জ্য, কৃষিজ বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, ই বর্জ্য, শিল্প বর্জ্য। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পুনরাবর্তন, বর্জ্যের পুনর্ব্যবহার, 4R, স্ক্যাবার, ম্যানিওর পিট, বর্জ্যের পুনর্নবীকরণ, কম্পোস্টিং। এরপরে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে এখানে ভূপ্রকৃতি থেকে কয়াল, ডেকানটা, মালনাদ ও ময়দান, দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা, ভাবর, ভাঙর, থেরিস, মরুস্থলী, ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমতম স্থান। এরপরে আমরা ভারতের নদ নদী থেকে এখানে ভারতের প্রধান প্রধান নদী ও তাদের উপনদীর নাম, এখানে তাদের উৎস, পতনস্থল সবটা একটা টেবিল করে রাখবে। এরপরে কোন দুটি নদীর মিলিত হয়ে
গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, প্লাবন খাল, ডিভিসি, বৃষ্টির জল সংরক্ষণ, বহুমুখী নদী পরিকল্পনা, অববাহিকা উন্নয়ন, ভারতের দুটি জলবিভাজিকার নাম, জলবিভাজিকা কাকে বলে, অন্তর্বাহিনী নদী, জলবায়ু থেকে মৌসুমী বিস্ফোরণ, কালবৈশাখী, লু, আঁধি, ভারতের উষ্ণতম ও শীতলতম স্থান, আশ্বিনের ঝড়, আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা, মৃত্তিকা থেকে ব্ল্যাক কটন সয়েল, ল্যাটেরাইট মৃত্তিকা, সমোন্নতি রেখা চাষ, ফালি চাষ, ধাপ চাষ, স্বাভাবিক উদ্ভিদ থেকে অরণ্য সংরক্ষণের দুটি উপায়, সামাজিক বনসৃজন, জেরোফাইট, ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ। এরপরে ভারতের অর্থনৈতিক পাঠ থেকে এখানে খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, বাগিচা ফসল, ট্রাক ফার্মিং, সবুজ বিপ্লব, উদ্যান কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মিলেট জাতীয় শস্য, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল। শিল্প থেকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, তারপরে পণ্য সূচক, উদীয়মান শিল্প, অটোমোবাইল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, সেল, ভারতের রুর, ভারতের ম্যানচেস্টার, আউটসোর্সিং, ভারতের সিলিকন ভ্যালি, তথ্য প্রযুক্তি শিল্প, জনসংখ্যা থেকে জনবিস্ফোরণ, মানুষ জমির অনুপাত, স্থিতিশীল উন্নয়ন, জনসংখ্যার শূন্য বৃদ্ধি, মহানগর, নগরায়ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে সোনালী ও হীরক চতুর্ভুজ, শিপিং লাইন ও শিপিং লেন, পশ্চাৎভূমি, পুনর্রপ্তানি বন্দর, ইন্টারনেটের গুরুত্ব, অভ্যন্তরীণ জলপথের নাম। এরপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র থেকে এখানে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, ডিগ্রি সিট, ইঞ্চি সিট, মিলিয়ন সিট বলতে কি বোঝো, দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে, বিমানচিত্র, ভূ সমলয় উপগ্রহ, সূর্য সমলয় উপগ্রহ, সেন্সর, এফসিসি, পিক্সেল, উপগ্রহ চিত্রের দুটি ব্যবহার, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। এরপরে আমরা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সেগুলো দেখে নেব। এখানে দেখো এই অংশে বহির্জাত প্রক্রিয়া থেকে বহির্জাত প্রক্রিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। নদীর কাছ থেকে গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, আই ও ভি আকৃতির নদী উপত্যকার মধ্যে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, নদী অববাহিকা ও ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া, সুন্দরবন অঞ্চলে বদ্বীপগুলি ধ্বংসের কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্র সহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরে হিমবাহের কাছ থেকে এখানে ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন, ড্রামলিন কিভাবে সৃষ্টি হয়, বাকসুন্ড ও কেভাসের মধ্যে পার্থক্য, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন, প্যাটার্ন স্টার হ্রদ কিভাবে সৃষ্টি হয়। এরপরে বায়ুর কাজ থেকে এখানে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, শিব বালিয়াড়ির বৈশিষ্ট্য, লোহের সমভূমির উৎপত্তি। এরপরে আমরা বায়ুমণ্ডল পাঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন, বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে কেন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয়, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতিভা ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, বায়ুমণ্ডলে ওজোন হ্রাসের 3টি প্রভাব লেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন, তারপরে পর্বতে অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় কেন, মেঘালয়ের শিলংয়ে কেন বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে, নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় মৌসুমী জলবায়ু চিহ্নিত করার 3টি উপায় বা এদের বৈশিষ্ট্য বা এদের মধ্যে যে কোনো দুটোর মধ্যে পার্থক্য, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। এরপরে আমরা বায়ুমণ্ডল পাঠ থেকে এখানে শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়, মগ্নচড়াকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে কেন, নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য, গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসাবে বিখ্যাত কেন, নদীতে বান আসার 3টি কারণ, ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন। এরপরে বর্জ্য ব্যবস্থাপনা পাঠ থেকে এখানে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব আলোচনা করো, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়, কৃষিজাত, পৌর, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস লেখো, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো, ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। আর এদিকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি,
বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব লেখো। বর্জ্যের পুনর্ব্যবহার ও বর্জ্যের পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। এরপরে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য করতে হবে। মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য, ভারতীয় জনজীবনে হিমালয়ের 3টি প্রভাব। এরপর নদ নদী থেকে ভারতে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো, মাটির নিচে জল উত্তোলনের 3টি কুপ্রভাব লেখো, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কেন, ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন। এরপরে জলবায়ু পাঠ থেকে তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের শীতকাল শুষ্ক কেন, এল নিনো ও লা নিনা ভারতের মৌসুমী জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে, বা ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লেখো। এটা 2025-এ এসেছিল। এরপরে স্বাভাবিক উদ্ভিদ থেকে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য, এখানে ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি। আর মৃত্তিকা থেকে ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার উৎপাদিত ফসল তাদের বৈশিষ্ট্য করে রাখবে, আর মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ। এরপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য, খারিফ ও রবি শস্যের মধ্যে পার্থক্য, ভারতের চা চাষের 3টি সমস্যা, ভারতের কৃষির 3টি সমস্যা, পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ। এরপরে ভারতের শিল্প পাঠ থেকে এখানে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব, ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ও কেন, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে কেন, বা কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন, জামশেদপুর ইস্পাত কারখানাটি গড়ে ওঠার কারণ লেখো। তারপরে এখানে ভারতের জনসংখ্যা পাঠ থেকে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন, গাঙ্গেয় সমভূমির জনঘনত্ব অত্যধিক কেন, ভারতের জনবিস্ফোরণের 3টি কারণ লেখো, ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে জলপথকে জীবনরেখা উন্নয়নের জীবনরেখা বলে কেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য, আর ভারতের রেল ও সড়ক পথের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে, গুরুত্বের তুলনামূলক আলোচনা। এরপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্র থেকে এখানে দেখতে পাচ্ছ, এখানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য, মিলিয়ন ও ডিগ্রি সিটের মধ্যে পার্থক্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা, আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল। এরপরে উপগ্রহ চিত্র থেকে জিও স্টেশনারি ও সান সিঙ্ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের ব্যবহার, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর বলতে কি বোঝো। এরপরে আমরা 5 নম্বরের কোশ্চেনগুলো দেখে নেব। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে দেখো, বহির্জাত প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র উদাহরণ সহযোগে আলোচনা করো। আরেকটা হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপরে বায়ুমণ্ডল পাঠ থেকে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে দেখে রাখবে, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ, নিয়ত বায়ুপ্রবাহ বা পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো, আর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য বা এদের মধ্যে তুলনামূলক আলোচনা, একইভাবে শৈলক্ষে বৃষ্টিপাতের উৎপত্তি, আর বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এর প্রভাব। এরপরে বায়ুমণ্ডল পাঠ থেকে এখানে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলো করবে, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব করবে, জোয়ার ভাটার ক্ষেত্রে এখানে সৃষ্টির কারণগুলো করে রাখছো, আর ভরা কোটাল মরা কোটাল কিভাবে সৃষ্টি হয়। এরপরে আঞ্চলিক ভূগোল থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ, এখানে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এবং এদের মধ্যে কোনো একটা থেকে লিখতে দিতে পারে, সেটা উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিম হিমালয় বা উত্তর ভারতের সমভূমি। আর এদিকে এখানে ভারতের পূর্ব আর পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য, আর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, আর পলি ল্যাটেরাইট আর কৃষ্ণ মৃত্তিকার অবস্থান, সৃষ্টি ও বৈশিষ্ট্য লেখো, বা এদের মধ্যে উৎপাদিত ফসলগুলো দেখে রাখবে। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এবারে ভারতের কৃষিজ ফসল থেকে এখানে কার্পাস, ইক্ষু, গম, কফি, ধান এগুলোর অনুকূল পরিবেশ দেখে রাখবে। এখানে প্রাকৃতিক অর্থনৈতিক দুটোই দেখবে, তবে প্রাকৃতিক বেশিরভাগ ক্ষেত্রে আসছে। এরপরে ভারতের শিল্প থেকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি লেখো, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। এরপরে আমরা এখানে জনসংখ্যা পাঠ থেকে এখানে জনসংখ্যা, নগরায়ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা, আর হচ্ছে ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। তাহলে এই প্রশ্নগুলো করে রাখবে। এরপরে আমরা ম্যাপ পয়েন্টিং পার্টে চলে যাব। এখানে দেখো, ভারতের পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, উপকূল, এই পার্ট থেকে আরাবল্লী পর্বত, শিবালিক,
নীলগিরি, কারাকোরাম, লাদাখ, বিন্ধ্য, পশ্চিমঘাট, পূর্বঘাট, সাতপুরা, আনাইমালাই, পীরপাঞ্জাল। এখানে দেখো এর পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এই প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে। এরপরে পর্বত শৃঙ্গ থেকে কাঞ্চনজঙ্ঘা, গুরু শিখর, আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2, আর রাজমহল পাহাড়, গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। এরপরে মালভূমি থেকে ছোটনাগপুর মালভূমি, ডেকানটা, মেঘালয়, কর্ণাটক মালভূমি। মরুভূমি হচ্ছে থর মরুভূমি, আর গ্যাপগুলো থলঘাট, ভোরঘাট, পলঘাট। আর উপকূল থেকে করমণ্ডল, মালাবার, কোঙ্কন উপকূল, আর উপত্যকার মধ্যে কাশ্মীর উপত্যকা। আর ভারতের নদ নদী আর হ্রদ থেকে এখানে মহানদী, নর্মদা, ব্রহ্মপুত্র, সুবর্ণরেখা, লুনি, যেটা ভারতের অন্তর্বাহিনী নদী হিসাবেও আসতে পারে, তাপ্তি, কাবেরী, কৃষ্ণা নদী। আর হ্রদের মধ্যে থেকে কোলেরু, লোকটাক, পুলিকট, উলার, ডাল, প্যাংগং, সম্বর, ভেম্বনাথ। উপসাগর থেকে খাম্বাদ উপসাগর, আর জলাশয় থেকে কচ্ছের রণ। এরপরে ভারতের জলবায়ু থেকে ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, চেরাপুঞ্জি। আর শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল বা একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তারপরে স্বাভাবিক উদ্ভিদ থেকে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, চিরহরিৎ অরণ্য, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, মরু উদ্ভিদ, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। তারপরে মৃত্তিকা থেকে ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ লোহিত ভারতের মৃত্তিকা গবেষণাগার। এরপরে ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল থেকে ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, ভারতের ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, মিলেট গবেষণা কেন্দ্র। এরপরে ভারতের শিল্প থেকে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, এখানে জামশেদপুর, ভিলাই, রাউরকেল্লা ভারতের রুর অঞ্চল। এরপরে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, সেলের সদর দপ্তর। তারপরে আমরা এখানে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বা পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি বৈদ্যুতিন শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এরপরে জনসংখ্যা পাঠ থেকে যদিও কোনো বছরই এখনো পর্যন্ত আসেনি, তবুও দুটো দেখে রাখবে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভারতের জনবিরল অঞ্চল। আর ভারতের বন্দর বিমানবন্দর পাঠ থেকে ভারতের প্রবেশদ্বার মুম্বাই, বৃহত্তম সমুদ্র বন্দর, দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর চেন্নাই, ভারতের করমুক্ত বন্দর কান্ডালা, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, আরব সাগরের রানী বা কোচি, মারমাগাঁও বন্দর, নিউ ম্যাঙ্গালোর, তুতিকোরিন, এটা ভারতের গভীর সমুদ্র বন্দর, পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর বা বিশাখাপত্তনম, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, ভারতের আধুনিকতম বা হাইটেক বন্দর, এখানে জওহরলাল নেহরু বন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বা দিল্লি, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরে মহানগর পার্ট থেকে এখানে বেঙ্গালুরু, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি। তারপরে এখানে পূর্ব ভারতের একটি মহানগর বা কলকাতা, মুম্বাই, দক্ষিণ ভারতের একটি মহানগর বা চেন্নাই, গোলাপি ভারতের গোলাপি শহর বা জয়পুর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। তাহলে এই প্রশ্নগুলো টোটাল তোমরা 2027-এর জন্য তৈরি করছো। এর পাশাপাশি দেখো আমরা পরীক্ষার হলে কিছু কমন মিস্টেক করে থাকি, আমরা সেই মিস্টেকগুলো যাতে না করি তার জন্য তোমাদের আরো একবার আমি বলে দিচ্ছি। দেখো পরীক্ষার হলে যে খাতাটা পাচ্ছ সেই খাতাটায় অযথা কাটাকুটি করবে না, এখানে যেখানে খুশি মানে কাটাকাটি করে ভর্তি করবে সেই জিনিসটা কখনোই করবে না। দ্বিতীয় বিষয়টা, ম্যাপ পয়েন্টিং এর সময় ম্যাপে যেন কোনো কোথাও ওভাররাইড না হয়, তাহলে সেটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। 3 নম্বর হচ্ছে কি, ধরো কোনো একটা লেখা অতিরিক্ত লিখবে না, সেখানে তোমাদের যেখানে 3টে পয়েন্ট চেয়েছে, যেখানে 5টা পয়েন্ট চেয়েছে, যে বিষয়ে যেটা উত্তর হওয়া উচিত সেখানে টু দা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করো। আর দুটো বিষয়ের কথা আমি বলবো, তার মধ্যে প্রশ্ন না পড়ে ভালোভাবে না পড়ে উত্তর করো না। দেখো অনেক সময় হয়েছে যে প্রশ্নের প্রথম দিকটা একরকম, তারপরে শেষে যখন পুরো প্রশ্নটা পড়লে দেখা গেল তার উত্তরটা আরেক রকম চাইছে, তাহলে এই বিষয়টা অজস্র ছাত্রছাত্রীর ভুল হয়। যেমন ধরো আমাদের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অনেক সময় চেয়ে থাকে, আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সেখানে প্রাকৃতিক অর্থনৈতিক সব পয়েন্টগুলো লিখে দিয়ে চলে আসছে। তাহলে এখানে প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে তারপরে তোমরা উত্তর করো। আর একদম শেষে যে বিষয়টা, তোমরা যে মার্জিন দিচ্ছ অবশ্যই মার্জিন দেবে, আমি মার্জিন দেওয়ার ক্ষেত্রে না করব না, কিন্তু সেখানে অযথা বেশি জায়গা জুড়ে মার্জিন দেবে না, যাতে তোমাদের লেখার জায়গাটা কমে ছোট হয়ে যায়।
কারণ তুমি যত বেশি পাতা নেবে তোমার তত সময় নষ্ট হবে। তাহলে এই যে কাজগুলোর কথা আমি বললাম এগুলো কখনোই করো না। তাহলে একদম সবার শেষে আমি যে বিষয়টা বলবো, দেখো যে সাজেশনগুলো দিলাম তোমরা খুব ভালো করে ঠান্ডা মাথায় প্রত্যেক দিন, একদম আজকে গিয়ে বসে করে ফেলতে হবে এরকম ব্যাপারটা নয়। একটা রুটিন করেছো নিশ্চয়ই, সেই রুটিন ওয়াইজ তুমি প্রত্যেক দিন ভূগোলের জন্য যে সময়টা ধার্য করেছো তাহলে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো। এখানে 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার বা ম্যাপ পয়েন্টিং তোমরা প্রত্যেক দিন একদম রুটিন ওয়াইজ করতে থাকো। এখানে ধরো 2 নাম্বারের 5টা করলে বা 10টা করলে, 3 নাম্বারের 5টা করলে বা 5 নাম্বারের একটা করলে, এরকম ভাবে প্রত্যেক দিন ভাগ করে করো। একইভাবে ম্যাপ পয়েন্টিংটাকে তোমরা একটা সময় বেছে নাও যেখানে প্রত্যেক দিন 5টা বা 10টা করে পয়েন্টিং প্র্যাকটিস করতে থাকো। তাহলে এই হলে আমি আশা রাখছি তোমরা ভূগোল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। বন্ধুরা, এই চ্যানেলে যদি কেউ এখনো নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমরা এই ভিডিওর যদি পিডিএফ লিংক পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।